নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 477তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নতুন একটি দিনে, এবং পাব স্বাভাবিকভাবেই নতুন পরিবেশ, নতুন চরিত্র এবং শ্রীরামকৃষ্ণের অমৃতবাণী। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটিতে চিকিৎসার্থ ভক্ত সঙ্গে বাস করিতেছেন। কথামৃতকার লিখছেন, আজ কোজাগর পূর্ণিমা, শুক্রবার, 8ই কার্তিক 1292, 23শে অক্টোবর 1885, বেলা 10টা। ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন। আমরা স্মরণে রাখছি যে এর আগে গতকাল পর্যন্ত আমরা 22শে অক্টোবরের প্রসঙ্গ শুনেছি। আর স্মরণে রাখছি সেই দুঃখের পরিবেশটি, যেখানে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন দক্ষিণেশ্বর থেকে এসে তার চিকিৎসার জন্য। গলায় অসুখ হয়েছে, সেই অসুখ সারবে না বলেই সকলেই প্রায় জানতে পেরেছেন। সেই অসুখের চিকিৎসার জন্য শ্যামপুকুর বাটিতে অবস্থান করলেও শ্রীরামকৃষ্ণ মনের দিক থেকে অন্য পুরুষ, সেটি স্মরণে রেখে দেখছি কি হয়। মাস্টারমশাই লিখছেন, মাস্টার তাহার পায়ে মোজা পরাইয়া দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না, বেশ গরম। মাফলার জাতীয় গলায় বাঁধার জন্য 23শে অক্টোবরে আমরা রয়েছি, তো অনুমান করাই যায় যে ঠান্ডা পড়েছে। তো ওই কমফর্টারের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না, বেশ গরম। মাস্টার হাসিতেছেন। বন্ধনীর মধ্যে মাস্টারমশাই লিখছেন, মাস্টার হাসিতেছেন। এই যে শ্রীরামকৃষ্ণ মজা করছেন, এ তো এক হিসেবে অভাবনীয়। ওই শারীরিক অসুবিধের মধ্যে থেকে করা এক। দুই হচ্ছে অভাবনীয় প্রসঙ্গকে টেনে আনছেন। মাস্টারমশাই পায়ে মোজা পরিয়ে দিচ্ছেন আর ঠাকুর তখন ওই কমফর্টার কাটার কথা বলছেন। তিন, এই যে কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না, এইটা একটা যেন বেশ একটা নাগরিক মেজাজকে আমাদের কাছে বহন করে আনছে। সাধারণত কোনো গ্রাম জনপদের মানুষরা এই ধরনের হিউমার করেন না। এটা একেবারে অভাবনীয়। তো শ্রীরামকৃষ্ণ সেইটা বলছেন যে কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না। চার, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের সম্পর্কে শুধু যে উদাসীন তাই নন, তিনি নিজের যে শরীর সেটিকে একেবারেই গুরুত্ব দিতে চান না। তাহলে যে দক্ষিণেশ্বর থেকে শ্যামপুকুরে গেলেন, সেটা ভক্তরা আগ্রহ করলেন তাই, সেখানে তিনি না এক জায়গাতেই থাকবো এরকম বললেন না। কিন্তু যদি শরীরের দিকে খুব মন থাকে কারুর, খুব যদি উদ্বিগ্ন আশঙ্কিত থাকেন, তাহলে কি এইরকম কথাবার্তা হয়? শ্রীরামকৃষ্ণ নিজের শরীর সম্পর্কে ভাবতে চান না, এবং কেউ যদি বেশি ভাবিত হন তাহলেও উনি সংকুচিত হয়ে যান। ওই যে তিনি উপবেশন করেছেন আর মাস্টারমশাই পায়ে মোজা পরিয়ে দিচ্ছেন, এইটা মনে হয় শ্রীরামকৃষ্ণের পুরোপুরি পছন্দের সঙ্গে যাচ্ছে না। কি এক অপূর্ব চরিত্র এই দেব মানবের! এর আগে আমরা পেয়েছি, যখন তার হাতের একটু হাড় সরে গিয়েছিল, ব্যান্ডেজ বাঁধা হচ্ছিল, তখন ঠাকুর মাটিতে বসে দক্ষিণেশ্বরে
আর ডাক্তারবাবু এসছেন, এসে সেই বার দিয়ে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে, আর তখন কি মজাই তিনি করছেন। বলছেন পদাবলীর লাইনকে উদ্ধৃত করে যে রাইয়ের দশম দশা বৃন্দে বলে আর কত বা হবে। ওই তাঁর উপরে সব অ্যাটেনশন পড়ছে, অন্যরা সব দেখছেন যে ঠাকুরের হাতে ব্যান্ডেজ বাঁধা হচ্ছে বার লাগিয়ে, তো সেইটাতে ওরকম বলছেন যে দশম দশা। তো এই রকম যে নিজেকে নিয়ে মজা করতে পারা এবং নিজেকে বেশি মনোযোগের পাত্র না করে তোলা, এটা তার সমগ্র সত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে ত্যাগের ভাব, তারই অন্তর্গত সুনিশ্চিতভাবে। তো এখানে বললেন কমফর্টারটা কেটে পায়ে পড়লে হয় না, বেশ গরম। মাস্টার হাসিতেছেন। এই সঙ্গে আমরা স্মরণ রাখছি যে গত দিন অর্থাৎ 22শে অক্টোবর 1885 ডক্টর মহেন্দ্রলাল সরকার মহাশয় উপস্থিত ছিলেন এবং তার সামনে শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন। বিভিন্ন প্রসঙ্গ হচ্ছিল এবং সেই প্রসঙ্গগুলো বেশ অন্য রকম ছিল। ডাক্তার সরকার মাঝে মাঝে এক একটা আপত্তি করছিলেন বা যুক্তি দিচ্ছিলেন, যেগুলো কোথাও কোথাও প্রাসঙ্গিক, কোথাও কোথাও কম প্রাসঙ্গিক। আর শ্রীরামকৃষ্ণ সেইখানে যেভাবে কথা বলছিলেন তার মধ্যে অদ্ভুত একটা ব্যালেন্স ছিল। ডাক্তারের কথা কেউ নিচ্ছেন, আবার অপূর্ব অমীয় বাণী উপস্থাপন করছেন। ডাক্তারের যে একটু হালকা সরস ভঙ্গি, সেটাকে অব্যাহত রেখেও কি সুন্দর প্রশান্ত আধ্যাত্মিকতায় পুরো পরিবেশকে ভরিয়ে দিচ্ছেন। সেসবগুলো হয়েছে আগের দিন। আজকে দেখছি কথামৃতকার লিখছেন, গতকল্য বৃহস্পতিবার রাত্রে ডাক্তার সরকারের সহিত অনেক কথা হইয়া গিয়াছে। ঠাকুর সে সকল কথা উল্লেখ করিয়া মাস্টারকে হাসিতে হাসিতে বলিতেছেন, কাল কেমন তুহু তুহু বললুম। এরকম হচ্ছে। তা তুহু তুহু বললুম, ওই যে আমরা জানি যে সেই প্রসঙ্গ যে গরু হাম্বা হাম্বা করে, তারপরে তার সে মুক্তি নেই, চামড়ার থেকে কত রকম কি তৈরি হয়, আর চামড়ার থেকে জুতো তৈরি হয় এসব। আর তারপরে যখন ধুনুরির হাতে পড়ে নাড়ি ভড়ি, আর সেইখান থেকে তাঁত তৈরি হচ্ছে এবং সেই তখন ধুনুরির হাতে পড়ে তুহু তুহু করে, তখন মুক্তি। এই সমস্ত প্রসঙ্গ যে বলেছেন আজকে সেটা স্মরণ করছেন আর বলছেন কাল কেমন তুহু তুহু বললুম। এই যে বলা, এইটার মধ্যে রয়েছে একাধিক জায়গা। একটি হচ্ছে যে ডাক্তার সরকার খুব জ্ঞানের কথা সব বলছিলেন এবং মাঝে মাঝে ওই রকম সব আপত্তি উত্থাপন করছিলেন, কতগুলো যেন আপত্তির জন্যই আপত্তি, আর সেই সময় এগুলো কিরকম বললাম, এটা একটা। দুই হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যেন নিজেই নিজেকে অবলোকন করছেন, যে কাল কিরকম কথাগুলো বললুম মানে আমার ভেতর দিয়ে কিরকম বেরুলো, এইরকম একটা জিনিসটাকে আস্বাদন করা রসিয়ে রসিয়ে, এইটা তার মধ্যে একটা ভাব দেখা যায় যে কিরম বললুম। তা সেইটি এইখানে আসছে যে যেখানে দেখা যাচ্ছে যে কাল কেমন তুহু তুহু বললুম, এটি হচ্ছে। আরেকটি হচ্ছে তৃতীয়ত, যে এইটা দেখা যায় এই যে ভঙ্গিতে বলা যে আচ্ছা অমুক সময় এরকম কিরম বললাম, এটা বললাম, ওটা বললাম, আচ্ছা ওটা কি বলেছিলাম বলতো, এইগুলো মাস্টার মশাইয়ের সঙ্গেই বেশি হতে দেখা যায়। শ্রীরামকৃষ্ণ জানেন যে এই যে ছেলে, যাকে তিনি মাস্টার বলেন সস্নেহে, এই ছেলে এই তার অমৃত বাণী সেটিকে কাগজে কলমে রূপ দেবে, কথামৃত রচিত হবে এর দ্বারাই। তো সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন কেমন বললুম, কাল কেমন তুহু তুহু বললুম, তাহলে ওইটা মাস্টারমশাইয়ের যে মনে আছে কিনা, আর ওর মধ্যে যে একটা সরস ভাব ছিল, এইগুলোকে পুনরায় স্মরণ করছেন শ্রীরামকৃষ্ণ। চতুর্থত, এবং সেটা কিরকম যে ওই মাস্টারমশাইয়ের মনের মধ্যে সেগুলো আছে কিনা, প্রসঙ্গটা আছে কিনা, এবং ওর মধ্যে যে একটা হালকা হিউমারের ছোঁয়া আছে, এগুলো আছে কিনা, এটা যেন একটা নতুন করে দেখে নিতে চাইছেন বা নতুন করে পৌঁছে দিতে চাইছেন, সেটাকে কনসলিডেট করতে চাইছেন। চতুর্থত, ওই যার শরীর খারাপ তিনি আবার এটা স্মরণ করছেন, পুনরায় আমরা ভাবছি যে কাল কেমন ডাক্তারকে বললুম, এই যে বলছেন,
এইটা যে দেহে মনে খুব আনন্দে থাকে সেরকম লোকই তো বলে, না হলে কি হবে, না হলে হচ্ছে যে ডাক্তার কখন আসবে, তোমরা কি খবর দিয়েছো, এরকম হয়। তো এইসবগুলোকে বিশেষ করে চতুর্থ বিষয়টিকে স্মরণ করার কারণ কি? কারণ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সেই সময়কার যে অবস্থা যারা দেখেছেন, অভিভূত হয়ে গেছেন যে শরীরের ওই রকম কষ্ট, আর তার মধ্যে থেকে ইনি এরকম বলছেন, কিন্তু এটা অলৌকিক ব্যাপার মনে হচ্ছে না। যখন কেউ বলছেন যে ডাক্তারকে ডাকবো বা এই খবর দেবো, আচ্ছা দাও, সে কি অনেক টাকা নেবে, এরকম ভাবে বলছেন। ডাক্তার এলে কখনো কখনো তার গায়ে হাত দিয়ে বলছেন, বাবু এটা একটু ঠিক করে দিতে হবে, না হলে মার নাম গুণ করতে পারি না। তাহলে সেখান থেকে একদম সাধারণ মানুষের মতো করেই বলছেন, কি মিষ্টি ভাবে বলছেন, কিন্তু ইনি সাধারণ নন, ইনি অসাধারণ। ওই রোগ যন্ত্রণার মধ্যে ডাক্তারের সঙ্গে এরকম হাসতে হাসতে বলা, তারপরে ডাক্তারের সামনে অন্য সময় ওই রকম উচ্চাঙ্গের ধর্ম প্রসঙ্গ করা, তার পরতে পরতে আবার হিউমারের মণিমাণিক্য থাকে। এটা কি কারুর ওই অসুখ হলে কোনোদিন কেউ দেখেছে, না ডাক্তার সরকারি ওরকম রুগীর চিকিৎসা করেছেন? সেই জন্যে এই দেব মানব একটা অদ্ভুত অবস্থা। দেবতা কথা বলছেন লোকের মনে হবে, আবার মানুষের মতো খাবার চেষ্টা করছেন, খেতে পারছেন না, ডাক্তার দেখানোর কথায় সায় দিচ্ছেন। এইসব কেন? এরকম অস্তিত্ব কেন, এরকম জীবন কেন, এরকম আবির্ভাব? ওইটাই যে এরকমও হয় মানুষের জীবনে, অত রোগ যন্ত্রণা, কিন্তু ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকলে যে আনন্দ, এবং সেটা রোগ যন্ত্রণাকে চাপা দেওয়ার জন্য নয়, আসলে ওইটাই জীবনের উদ্দেশ্য। ওই অক্ষয় আনন্দ এবং শান্তির উৎসের কাছে যদি কেউ পৌঁছয়, তাহলে শরীরের ব্যাপার ট্যাপার তার কাছে নেহাতি গৌণ হয়ে যায়। বললেন, কাল কেমন তুহু তুহু বললুম। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর কাল বলিয়াছিলেন, জীবেরা ত্রিতাপে জ্বলছে, তবু বলে বেশ আছি। ব্যাঁকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয় নাই। জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। এটি ঠাকুর বলেছিলেন। এই জ্ঞানাগ্নি নিয়ে ওই অজ্ঞান কাঁটাকে পুড়িয়ে দিতে হয়। মাস্টারমশাই লিখছেন, ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। ছোট নরেন ঠাকুরের খুব ভক্ত ছেলে, কম বয়সী, তার কথা আমরা আগে অনেকবার পেয়েছি। তিনি এরকম বলছেন যে কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া, ভালো লাগছে। এইসব অল্প বয়সী ছেলে, 15 থেকে 20-র মধ্যে মোটামুটি বয়স, আর ঠাকুরের বয়স তখন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের বয়স 49 বছর, এর থেকে কিছুটা বেশি। তা সেই তিনি যখন কথা বলছেন, এবং সেইটি ওই অসুস্থ অবস্থায়, শরীরের অসুস্থতা রয়েছে তার মধ্যে থেকে কথা বলছেন, সেইটা একটা ওই রকম আর্ধেকেরও কম বয়সী ছেলে, তার মনে ভালো লাগছে। এবং সেটা কি? সেটা ওই জ্ঞানাগ্নি দিয়ে অজ্ঞান কাঁটা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ। এটি কম কথা নয় যে যার মনের মধ্যে শুদ্ধ সত্য ভাব আছে, সে স্কুলের পড়ুয়া হোক, কলেজের ফার্স্ট ইয়ার হোক, যাই হোক না কেন, তা সেই তাকে এইসব কথা বলা যায়। শুধু নয়, ওই দেখো নিজের থেকে বলছে, ওটা আবার পুনরাবৃত্তি করছে, তার মানে শুনে আনন্দ হয়েছে, মনের মধ্যে ওটা ধরেছে, বেশ ভালো। এইসব যে ঘটনা কথামৃতের মধ্যে দিয়ে দেখা যায়, তার থেকে বোঝা যায় যে ধর্মকে যে বলা হয়েছে, যে ওটা মানুষের নিজস্ব একটা ব্যাপার, আরোপিত নয়। জলের ধর্ম কিরকম, জল তরল পদার্থ, এটা ওটা রসায়ন শাস্ত্রে লেখা থাকে। অক্সিজেনের ধর্ম কি, এই কার্বন ডাইঅক্সাইড ধর্ম কি, সেরকম মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম এমন কিছুকে সন্ধান করা যা দিয়ে জীবন পরিপূর্ণ হয়ে যায়, কোনো অপূর্ণতা না থাকে। সেই যে ব্যাপারটা, তাকে বাংলায় বলা হচ্ছে ধর্ম, সংস্কৃততে ধর্মা, ইংলিশে কিছু, অন্য ভাষায় কিছু, কিন্তু ওইরকম একটা কিছু আছে, এবং সেটা মোটেও বেশি বয়সের জন্য নয়। সেটা হচ্ছে বয়স কম হোক বেশি হোক, যার মধ্যে ওই জিজ্ঞাসা জেগেছে, সে বেশি করে উপলব্ধি করতে পারবে। আর এটা সবাইয়ের জন্য, যত তুমি পৌঁছে দিতে পারবে ততই কল্যাণ হবে, মঙ্গল হবে। এটা হচ্ছে সেই রকম একটা প্রসঙ্গ।
ভ্যাকসিনের কথা এখন তো বলা হচ্ছে, তাহলে ভ্যাকসিন যত লোককে ভ্যাকসিনেট করতে পারবে, কেউ কেউ ভয় পেয়ে যায় হাতে কি লাগবে, অমুক হবে, এ হবে, ও হবে, সাইড এফেক্ট আছে। যিনি বা যারা বুঝছেন যে ভয়টা নিরর্থক, পৌঁছে দিতে হবে, এদেশে হোক অন্য দেশে হোক, তিনি বা তাঁরা সর্বতোভাবে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং সমস্ত বয়সের মানুষের কাছে। এবার স্টক আছে কিনা সেটা অন্য প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণের অনন্ত স্টক, এবং তিনি সমস্ত বয়সের মানুষের কাছে সেইটি পৌঁছে দিচ্ছেন যেটি তার জীবনের লক্ষণ, দ্য প্রপার্টি অফ লাইফ, দ্য ক্যারেক্টারিস্টিক অফ লাইফ, জীবনের ধর্ম এটা, সেইটা পৌঁছে দিচ্ছেন। ভ্যাকসিন কেউ কেউ বলেন যে দুটো নিলে অনেকটা নিশ্চিন্ত, কিন্তু পুরোটা নয়, এসব তো নানান রকমের কথা আসছে। শ্রীরামকৃষ্ণ কিন্তু যেটা দিচ্ছেন সেটার মধ্যে পরিপূর্ণতা রয়েছে। যখন কেউ শ্রীরামকৃষ্ণের বাণী পড়ছেন, কোনো একটি পৃষ্ঠার একটি বাক্য পড়ে তার জীবনের সব কিছু লাভ হয়ে যেতে পারে। আর যার হলো না তার কি ভাগ্য খারাপ? তা নয়, ওর মধ্যে এমনভাবে আছে যে বিভিন্ন অংশ থেকে বিভিন্ন পরিমাণে নিয়ে ওই জীবন রহস্যের সমাধান, জীবন পরিপূর্ণ হয়ে যাওয়া, অক্ষয় শান্তি ও আনন্দের সন্ধান লাভ করা, এই সমস্ত হতে পারে। সেইটা যে শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন, ভুরি ভুরি দিচ্ছেন, দুহাতে করে দিচ্ছেন, অনন্ত ভাণ্ডার থেকে দিচ্ছেন, তারই অন্যতম দৃষ্টান্ত এই বাচ্চা ছেলে। সে ওই সব কথা বলছে। ছোট নরেন ওই কথা স্মরণ করিয়া বলিতেছেন, কালকের বাঁকা কাটার কথাটি বেশ, জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। এইরকম আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ এগুলো দিচ্ছেন। কি দিচ্ছেন? ধর্ম। কি দিচ্ছেন? সুন্দর কথা। কি দিচ্ছেন? কথারূপ অমৃত। কি দিচ্ছেন? দিচ্ছেন সেটি যেটি তার জীবনে অনুভব হয়েছে, শুধু মুখে উচ্চারিত নয়। মুখে উচ্চারিত কথাও অনেক ভালো হতে পারে। যদি কেউ বলেন যে ভ্যাকসিন নেওয়া খুব প্রয়োজন, বিভিন্ন পরিসংখ্যান দিলেন, চমৎকার। আবার একজন ফ্রন্টলাইনার হেলথ কেয়ার প্রফেশনাল, তিনি যখন ওই ভ্যাকসিন সম্পর্কে বলছেন, তখন আরও আগ্রহ হচ্ছে লোকের। কি করে হচ্ছে? খবর নিয়ে জানা গেল, উড়ে বাবা, বিগত কয়েক মাস বা বিগত 1-2 বছর উনি যে সংগ্রাম করেছেন, যে রিস্ক নিয়ে রোগীর সেবা করেছেন, সে তো অসাধারণ, এত জানতাম না। তাই ওই জন্য ওই লোকটার কথা শুনতে ভালো লাগছিল, ওই ম্যাডামের কথা শুনতে ভালো লাগছিল। তাহলে তার জীবনের অভিজ্ঞতার সঙ্গে ওটা সংশ্লিষ্ট হয়ে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যখন ছোট নরেন ওটি বললেন যে কালকের বাঁকা কাটার কথাটি বেশ, জ্ঞান আগ্নিতে জ্বালিয়ে দেওয়া, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো। ইনি ফ্রন্টলাইন স্পিরিচুয়ালিস্ট। ওই যে বললাম আমরা যে তার মধ্যে দেবভাব মানব ভাব মিলে আছে। তা এই যে মানুষের ভাবেতে যখন আমরা দেখছি, ভাবছি, তিনিই ভাবাচ্ছেন, বলছেন আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো। ওই কথাগুলো এমনি বলা নয়, এমনি বললেও ভালো লাগবে, যে কেউ বলুন না কেন, ওগুলো তো সত্য কথা, প্রয়োজনীয় কথা। কিন্তু এই যিনি বলছেন তার ওই রকম, আমার সাক্ষাৎ ওই সব অবস্থা হতো। কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। কুঠি বাড়ি দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরের দিক থেকে উত্তর পূর্ব দিকে যে লম্বা টানা বাড়িটি, কুঠি বাড়ি, সেটির কথা উল্লেখ করলেন, করে বললেন কুঠির পেছন দিয়ে যেতে যেতে। ওইখান দিয়ে যাচ্ছিলেন। কুঠির পেছন দিকটা মানে কোনটা? ওই পঞ্চবটির দিকটা। কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। কি অদ্ভুত একটা ভাষা ব্যবহার করলেন, আগুন জ্বলে গেল। আগুন কেন জ্বললো? এই যে একটু আগে বলা হলো যে আগুন দিয়ে, জ্ঞান আগ্নি দিয়ে অজ্ঞান কাঁটাকে পুড়িয়ে দেওয়া, সেই আগুন জ্বলে গেল। তার মানে অজ্ঞান রাশি ভস্মীভূত হলো, আমার ভেতরের অজ্ঞানের ভাব জ্বলে গেল, তো আগুন জ্বললো তাতে। তাহলে অজ্ঞানের ভাব ছিল নাকি? ওইটাই তো শ্রীরামকৃষ্ণ বলছেন। তা না হলে তার তপস্যা কিসের জন্যে, সাধনা কিসের জন্য? তিনি বলতেন যে এখানে আগে ফল, তারপর ফুল। কিন্তু এই সমস্ত প্রসঙ্গটা হচ্ছে মানুষের অনুসরণের জন্য, যে তপস্যার মানে আছে, সাধনার মানে আছে।
এমনি এমনি ভাবলাম আর এসে গেল ওরকম নয়, কিন্তু তার মানে বিকট কঠিন তাও নয়। হিয়ার ইজ দ্য ওয়ে, হিয়ার ইজ দ্য পাথ, হিয়ার ইজ দ্য মেকানিজম। এইভাবে এগোতে হয়। এবং সেই মানুষের যে অগ্রগতি, মানুষের যে সাধনা ও সিদ্ধি, তারই প্রসঙ্গ হচ্ছে। তো সেখানে বলছেন যে কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। এই যে হোমাগ্নি জ্বলে গেল, কুঠির পেছন দিয়ে হাঁটছেন তো কই আসন করে বসে জপ ধ্যান তো করছেন না, হাঁটছেন তো। শ্রীরামকৃষ্ণের হচ্ছে ওইটাই, যে না না, শুধু আসন করে বসা নয়, সমগ্র জীবন চলা ফেরা সমস্ত কিছুর মধ্যে সেই আধ্যাত্মিকতা, সেই ভগবৎ স্মরণ, সেই বিচার, সেই জ্ঞানের অগ্নি প্রজ্বলন, যাতে ভেতরের অন্য রকমের ভাব দাউ দাউ করে জ্বলে যায় নিঃশেষে, সেটা শ্রীরামকৃষ্ণের সবসময়ই চলছে। আরেকটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এফেক্টটা, ফলটা পরে হয়। কেউ হয়তো একটা কবিতা নিয়ে অনেক কিছু ভেবেছেন, অনেক রকমভাবে ভাবছেন কবিতাটা নিয়ে, কবিতার যে গঠন শৈলী সেটা নিয়ে ভাবছেন, কবিতার মধ্যে যে ভাষার মৌলিকতা সেটা নিয়ে ভাবছেন, কবিতার মধ্যে যে অননুভূত ভাব আছে সেটা নিয়ে ভাবছেন। হলো বেলা 10টা-11টা পর্যন্ত সেসব ভেবেছেন, তারপর চান টান করতে গেছেন, ভাত খেতে বসেছেন। এই কোনো একটা সময় হঠাৎ করে একটা ফ্ল্যাশের মতো এলো যে কবিতার আসল সৌন্দর্যটা ওই জায়গায়, মানে যেন ধরতে পারছিলেন কিন্তু একটু অধরা ছিল, এটা ফ্ল্যাশের মতো এসে গেল। এবং তখন মনে হলো যে এইভাবে আগে কেউ কখনো বলেননি। তখন বলা হয় যে দ্য রিয়েল অ্যাপ্রিসিয়েশন অফ পোয়েট্রি। যতক্ষণ পর্যন্ত মনে হবে যে অন্য কেউ একটু বলেছেন, একটুও, তখনও পর্যন্ত একরকম। আর যখন তোমার নিজের মতো করে পেলে এই প্রথমবারের জন্য, তখন ওই কবিতার যথার্থ আত্মীকরণ, আস্বাদন। তাই ওইটা হঠাৎ করে হয়ে গেল। তার আগে চেষ্টা চরিত্র হয়েছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও ওই রকম সম্ভাবনা থাকছে যে তিনি প্রথাগতভাবে সাধনা করেছেন, আর তারপরে আনঅ্যাওয়্যার কুঠিবাড়ির পেছন দিয়ে যাচ্ছিলেন, সেই সময় ভেতরে যেন আগুন জ্বলে উঠল এবং সমস্ত অন্যরকম যা কিছু আছে সেই সমস্ত ভস্মীভূত হয়ে গেল, আগুন লেগে গেল তাতে। এই সুসংবাদ তিনি পরিবেশন করছেন। তার মধ্যে আগে ছিল যে জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া, এই প্রসঙ্গ আগে হয়েছে। আর এখানে তিনি বললেন যে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। এটা খুব চমৎকার। হোমের আগুন, সে তো আগুনই, কিন্তু হোমের আগুন কি পবিত্র? তো গায়ে যেন সেই হোমের আগুন জ্বলে গেল, অন্য সব কিছু তাতে দগ্ধ হয়ে গেল। When I was walking past the কুঠিবাড়ি at the back side of it, তো ওই যখন ওখানে দিয়ে হেঁটে যাচ্ছি তখন গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। ওই হোমে বলা হয় সোয়াহা করে সব কিছু সেখানে নিবেদন করা হয়, উৎসর্গ করা হয় অগ্নিতে। সেই রকমভাবে যেন ওই অশুদ্ধ ভাব যেটুকুনি যা আছে সব সেই অগ্নিতে নিক্ষিপ্ত হলো এবং এক অপূর্ব অনুভূতি হলো কুঠিবাড়ির পেছন দিয়ে যেতে যেতে। আর কি হচ্ছে? আর হচ্ছে যে বাবা আগুন লেগে যাওয়া, খুব গরম লাগে তো না, it comes with a very deep and very unexpected and very blissful spiritual warmth. ওই একটা আধ্যাত্মিক উষ্ণতা তার মধ্যে আছে। আগুন কিন্তু মানুষের ছটফট করে না, সেই আগুন যাতে পুড়ে সোনা হয়। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। রানী রাসমণি যখন দক্ষিণেশ্বরের অঞ্চলটিকে কিনেছিলেন, তারপরে তো মন্দির স্থাপন হলো, ওই কুঠিবাড়ি ওখানে ছিল। ওই সাহেবদের সঙ্গে সব জড়িত ভালো মন্দ নানান রকম স্মৃতি নিয়ে ওই কুঠিবাড়ি যেমন হতো আগে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই যে স্ট্রাকচারগুলো সেগুলোকে যেন অমর করে রাখলেন। কুঠিবাড়ি নিয়ে তো কত রকম বলেছেন। অন্যত্র আছে যে কুঠিবাড়ির ছাদে উঠে তিনি শুদ্ধ সত্য ছেলেদের উদ্দেশ্যে হাঁক দিতেন। আর এখানে বললেন যে কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। সেই হোমাগ্নির আলোতে কুঠিবাড়ি যেন চিরকালের জন্য উজ্জ্বল হয়ে থাকছে। দিনের বেলায় থাকছে, দুপুর বিকেলে থাকছে, সন্ধে রাত্রে শ্রীরামকৃষ্ণের উপলব্ধির আলোকে কুঠিবাড়ি যেন চিরভাস্বর হয়ে থাকছে কথামৃততে।
তারই অসামান্য প্রকাশ আমরা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণ বলছেন, পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকেদের বলবো। পদ্মলোচন বলেছিল, তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হলো। তো পণ্ডিত পদ্মলোচন, তিনি, আমরা কথার মিত্রের মধ্যে একাধিকবার তার আগমন পাই, তা তিনি ওই রকম বলেছিলেন তো। এবং ঠাকুর বলছেন যে, বলেছিলেন সভা করে, তোমার অবস্থা সভা করে লোকেদের বলবো। এর আগে আমরা শ্রীরামকৃষ্ণের জীবনে জানি যে ভৈরবী ব্রাহ্মণী ওটি করেছিলেন, গৌরী পণ্ডিত করেছিলেন। আর শ্রীযুক্ত পদ্মলোচনের এরকম অবস্থা, এরকম ইচ্ছা হয়েছিল। কেন এরকম বলছেন? তার কারণ হচ্ছে যে ঠাকুরের যে অবস্থা দেখছেন সেটাতে তো একেবারে অবাক হয়ে যাচ্ছেন, অভাবনীয় অবস্থা। এবং এই অবস্থা দেখলে শাস্ত্রকে বোঝা যাচ্ছে, আবার শাস্ত্রকে যেন ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে। ওই সমুদ্র যেরকম হয়, সমুদ্র চমৎকার, কিন্তু তাকে তুমি সীমা দিয়ে বাঁধতে পারবে না। ওই দেখো, ভাসিয়ে দিল কুলকে, কত দূর পর্যন্ত জল যাচ্ছে, কিছুটা জলের দাগ রয়েছে, উমা পরের ঢেউটা এসে সেইটাকে আবার ভাসিয়ে দিল, সেটাকে ছাপিয়ে চলে গেল, ছাড়িয়ে চলে গেল। শ্রীরামকৃষ্ণ তো সেই রকম ভাবে, শ্রীরামকৃষ্ণের জীবন কি হচ্ছে যে ওই রকমই একটি, যে ওটি শাস্ত্রময়, যার সীমানাটা অসীমকে স্পর্শ করে আছে। তো এক একজনের সঙ্গে যখন ইন্টারাকশন হচ্ছে, তখন এক এক রকম ভাবে তিনি ভাসিয়ে দিচ্ছেন, আনন্দে ভাসিয়ে দিচ্ছেন। যখন ডাক্তার সরকারের সঙ্গে হচ্ছে, যখন মাস্টারমশাইয়ের সঙ্গে হচ্ছে, যখন বলরাম বাবুর সঙ্গে হচ্ছে, যখন গোলাপ মায়ের সঙ্গে হচ্ছে, যখন নরেন্দ্রনাথের সঙ্গে হচ্ছে, এক এক রকম ভাবে এসে তাদের মনোভূমিকে তিনি সিক্ত করে দিচ্ছেন, ভাসিয়ে দিচ্ছেন আনন্দে। কিন্তু এক এক রকম, ওই দেখো, শাস্ত্র কথা বলছেন, শাস্ত্র স্পর্শ করছেন, কিন্তু যে রূপে স্পর্শ করছেন সেটি এক একটি ক্ষেত্রে এক এক রকম। তো সেই সবগুলো দেখলে তো লোকে অবাক হয়ে যাবেই। এবং শ্রীযুক্ত পদ্মলোচন, তার মনে হয়েছে যে সভা করে লোকেদের বলবো। তারপর কিন্তু তার মৃত্যু হলো। বেলা 11টার সময়, মাস্টারমশাই লিখছেন, বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। এইখানে হঠাৎ করে মণি কথাটা লিখলেন। এর আগেও আমরা একাধিকবার দেখেছি যে আত্মগোপন করছেন। আত্মগোপন যে করছেন তার কারণ থাকে কতকগুলো, আমরা সাধারণত যা দেখেছি। সবটা কি আমরা জানি না সেটা, কিন্তু ওই যেখানে একটু নিজের ওপরে কোনো একটা গুরুত্ব আসছে মাস্টারমশাইয়ের, সেইখানটিতে তিনি আত্মগোপন করেন, যে পাছে মাস্টারের প্রতি লোকের নজর পড়ে যায়, সেই জন্য যেন ওখানে মণি ইত্যাদি নাম তিনি ব্যবহার করেন। এখানে বললেন, বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। ডাক্তার মহেন্দ্রলাল সরকার, যার কথা আগে আমরা স্মরণ করছিলাম, তার বাড়িতে মাস্টারমশাই এসেছেন। ডাক্তার ঠাকুরের সংবাদ লইয়া তাহারই বিষয়ে কথাবার্তা কহিতেছেন, তাহার কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন। মাস্টারমশাইয়ের কাছে ওইটা ঔৎসুক্য প্রকাশ করছেন, ঠাকুরের কথা শুনতে। এর আগেও ডাক্তারবাবু বলেছেন যে এই যে আমার পরমহংস হয়েছে, আমার সব গেল, মানে পেশা টেশা সব গেল। রুগী দেখতে যাওয়ার কথা ভুলে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে বসে থাকতেন। ঠাকুরের কথার পৃষ্ঠে সব কথা বলেছেন, যুক্তি তর্ক সব উপস্থাপন করেছেন, আপত্তির যেন কথা বলেছেন, কিন্তু খুব ভালোবাসার জায়গা থেকে একটা অদ্ভুত দুজনের মধ্যে যেন বিনিময় হয়েছে। আর ডাক্তারবাবু এরকম পেশেন্ট দেখতে, রুগী দেখতে যাওয়ার কথা ভুলেই গেছেন, কেউ বলার পর যেন সম্বিত ফিরেছে। আর এখানে দেখা যাচ্ছে যে মাস্টারমশাই যখন গেছেন, তাহার কথা শুনিতে ঔৎসুক্য প্রকাশ করিতেছেন। ডাক্তারবাবুর এইরকম অবস্থা। ডাক্তার সহাস্যে, উনি কি বলছেন সহাস্যে? ওই যে ঠাকুর যখন বলেছিলেন যে এরকম ধুনুরির হাতে পড়ে যখন তুহু তুহু করে তখন মুক্তি, তখন ডাক্তারবাবু বলেছিলেন যে সেরকম ধুনুরির হাতে পড়তে হয়। সেই কথাটি আজকে মাস্টারমশাইয়ের কাছে উল্লেখ করছেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার সহাস্যে, আমি কাল কেমন বললাম, তুহু তুহু বলতে গেলে তেমনি ধনুরির হাতে পড়তে হয়, এটা তিনি বলেছেন। এখন তেমনি ধনুরি মানে শ্রীরামকৃষ্ণই তো এরকম, যে যার কাছে ডাক্তারবাবু আসছেন। তো কিন্তু যেভাবেই হোক, ডাক্তারবাবু ওই যে কথাটা বলেছেন সেটা নিয়ে একটু আনন্দ করছেন যে আমি কিরকম বললাম। কিন্তু এর মধ্যে একটা অন্য জিনিস থাকছে, যে ঠাকুর যা বলেছেন
তার যে উচ্চতা, আর ডাক্তারবাবু যা বলেছেন তার উচ্চতা, এটা একটু ভেবে দেখবার আছে। অল দ্য সেম তিনি নিজে যা বলেছেন সেটাকে স্মরণ করছেন। মণি, আজ্ঞা হাঁ, তেমন গুরুর হাতে না পড়লে অহংকার যায় না। কাল ভক্তির কথা কেমন বললেন? ঠাকুরের কথা বলছেন। কাল ভক্তির কথা কেমন বললেন? ভক্তি মেয়ে মানুষ অন্তঃপুর পর্যন্ত যেতে পারে। ডাক্তার, হ্যাঁ ওটি বেশ কথা, কিন্তু তা বলে জ্ঞান তো আর ছেড়ে দেওয়া যায় না। এই প্রসঙ্গটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করেছেন, কিন্তু খুব ডাক্তারবাবুর কাছে পুরোটা মনে হয় রেজিস্টার্ড হয়নি। মণি, পরমহংসদেব তা তো বলেন না। তিনি জ্ঞান ভক্তি দুই লন, নিরাকার সাকার। তিনি বলেন ভক্তি হিমে জলের খানিকটা বরফ হলো, আবার জ্ঞান সূর্য উদয় হলে বরফ গলে গেল। অর্থাৎ ভক্তি যোগে সাকার, জ্ঞান যোগে নিরাকার। এই যে কথাগুলো মাস্টারমশাই বলছেন এগুলো ঠাকুরের কথা, কিন্তু পরিষ্কার ঠিকভাবে বলে যাচ্ছেন তো। আচ্ছা, তাহলে মাস্টারমশাই ঠাকুরের কথা বেশ বুঝেছেন, এগুলো শুনতেও ভালো লাগছে। আচ্ছা মাস্টারমশাই, এই যে মাস্টারমশাই বলছেন, এটাকে তিনি প্রচ্ছন্ন রাখতে চাইছেন বলেই মনে হয় যে আমি ওই কথাগুলো বললাম। এমনিতেই আমাদের পরম্পরার মধ্যে আছে যে বড়রা যখন রয়েছেন তখন তাদের সামনে আবার খুব বেশি নিজেকে প্রকাশ করতে নেই। এটা একটা সহবতের মতো পড়ে আর কি। এখানে তো শ্রীরামকৃষ্ণ স্বয়ং রয়েছেন কি স্থূল দেহে, তা তো নয়, কিন্তু তাও যেন মাস্টারমশাই যখন লিখছেন তার মনে হচ্ছে যে ঠাকুর এসব শুনছেন তো, তাহলে এই কথাগুলো ডাক্তারবাবুকে বলার দরকার ছিল। কে বলেছে? মাস্টার মণি বলেছে। তো এইসবগুলো বললেন, বলার পর লিখছেন যে মাস্টারমশাই আরও কি বলছেন, আর দেখেছেন ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তাঁর সঙ্গে সর্বদা কথা করছেন। ছোট ছেলেটির মতো বলছেন, মা বড় লাগছে। ওই ঠাকুরের কথা মাস্টারমশাই বলছেন যে এইরকম তার অবস্থা, এটা দেখেছেন, শেয়ার করছেন কতকটা এবং দৃষ্টি আকর্ষণ করছেন যে ঈশ্বরকে এত কাছে দেখছেন যে তার সঙ্গে সর্বদা কথা করছেন, আর ছোট ছেলেটির মতো বলছেন মা বড় লাগছে। অর্থাৎ ওই যে কষ্টের যে অনুভূতি, সেটাও মায়ের সঙ্গেই তার বিনিময়টা হচ্ছে। হ্যাভ ইউ নোটিসড দ্যাট? এই ভঙ্গিটা আছে মাস্টারমশাইয়ের বলার মধ্যে। তারপর বলছেন, আর কি অবজারভেশন! মিউজিয়ামে ফসিল হয়ে গেছে দেখেছিলেন, অমনি সাধু সঙ্গের উপমা হয়ে গেল। পাথরের কাছে থেকে থেকে পাথর হয়ে গেছে, তেমনি সাধুর কাছে থাকতে থাকতে সাধু হয়ে যায়। পর্যবেক্ষণ শক্তির কথা বলছেন। ডাক্তার, ঈশানবাবু কাল অবতার করছিলেন। এই অবতারের প্রসঙ্গ ডাক্তারবাবুর একেবারেই পছন্দ নয়, এটি আমরা আগে দেখেছি। যে জ্ঞান তো চমৎকার, ভক্তিভাবও বুঝলাম, কিন্তু তিনি মানুষ হয়ে অবতীর্ণ হন এটা ডাক্তারবাবু পছন্দ করেন না। আর শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয় এগুলো বলেছিলেন। তো ডাক্তারবাবু বলছেন ঈশানবাবু কাল অবতার করছিলেন। অবতার আবার কি? মানুষকে ঈশ্বর বলা? মণি, ওদের যা যা বিশ্বাস তার ইন্টারফিয়ার করে কি হবে? খুব চমৎকার, একবারে ভদ্র বুদ্ধিদীপ্ত উত্তর দিলেন ডাক্তার। হ্যাঁ, কাজ কি? মণি, আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন? কোনটাতে হাসিয়েছেন আমরা একটু স্মরণ করে নিচ্ছি। যে ডাক্তার অবতার মানেন না, এই প্রসঙ্গ যখন এসেছে তখন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ ওই তো সায়েন্স পড়া, আর এগুলো তো কাগজে লেখা নেই। কাগজে লেখা থাকলে তবে তো এরা বিশ্বাস করবে। এটাতে সবাই হাসাহাসি করেছিলেন। সেইটা আবার মাস্টারমশাই এই দিনকে তুলেছেন, না তুললেই পারতেন মনে হয়, যাই হোক তুলেছেন। লিখছেন মণি, আর ও কথাটিতে কেমন হাসিয়েছেন? একজন দেখে গেল একটা বাড়ি পড়ে গেছে, কিন্তু খবরের কাগজে ওটি লিখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না। এটাতে সবাই হেসেছিল, মাস্টারমশাই সেটা উল্লেখ করলেন। তারপর লিখছেন ডাক্তার চুপ করিয়া আছেন, কেননা ঠাকুর বলিয়াছিলেন তোমার সায়েন্সে অবতারের কথা নাই, অতএব অবতার নাই। ঠাকুর তো একদম ফায়ার করেছিলেনই। মাস্টারমশাই আবার ইট পাটকেল না হয়, কিন্তু মাস্টারমশাই মণি বলি ঠাকুরের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি ভালোবাসার জায়গা থেকে ওই কি সব বলে হাসিয়েছেন এইসব কথাতে এইটা বললেন।
এর আগে পাওয়ার অফ অবজারভেশন বলেছেন, তারপরে এইটা বললেন যে ওই কথাটিতে কেমন হাসিয়েছেন, এই কথাটা মনে হয় বলে ফেলেছেন, কিন্তু ডাক্তারবাবু স্বাভাবিক কারণেই চুপ করে আছেন, এবং কেন চুপ করে আছেন সেটাও মাস্টারমশাই বললেন। বেলা দ্বীপ্রহর হইল, মাস্টারমশাই লিখছেন, বেলা দ্বীপ্রহর হইল, ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন, অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। তাহলে এই যে ডাক্তারবাবুর কাছে কেন গেছেন মাস্টারমশাই, লিখলেন যে বেলা 11টার সময় ঠাকুরের সংবাদ লইয়া ডাক্তার সরকারের বাটিতে মণি আসিয়াছেন। তাহলে ঠাকুরের খবর দিতে গেছেন, কিন্তু ডাক্তারবাবু কখন যাবেন ঠাকুরকে দেখতে সেটা পরে, দেরি আছে যেতে। কিন্তু এখন যে মাস্টারমশাই এলেন, মাস্টারমশাইয়ের কাছে উনি খবরাখবর সব নিলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে খুব প্রীতির সম্পর্ক ডাক্তারবাবুর, ডাক্তারবাবু তুমি তুমি বলেন প্রায়ই। তা এবার খবরাখবর নিলেন, তো এবার মাস্টারমশাইকে তার বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন তিনি, আর কিছু পেশেন্টও দেখার আছে, সেইটা লিখছেন মাস্টারমশাই। বেলা দ্বীপ্রহর হইল, দ্বীপ্রহর মানে ওই বেলা 9টা থেকে 12টা পর্যন্ত সময়কে দ্বীপ্রহর বলা হয়। তাহলে 11টার সময় গেছেন, তো তার মানে 12টা হয়তো হয়েছে ইত্যাদি, 12টার কাছাকাছি বা 12টা অতিক্রম করতে যাচ্ছে এরকম সময়। বেলা দ্বীপ্রহর হইল, ডাক্তার মণিকে লইয়া গাড়িতে উঠিলেন, অন্যান্য রোগী দেখিয়া অবশেষে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিতে যাইবেন। ডাক্তার সেদিন গিরিশের নিমন্ত্রণে বুদ্ধলীলা অভিনয় দেখিতে গিয়াছিলেন। তিনি গাড়িতে বসিয়া মণিকে বলিতেছেন, বুদ্ধকে দয়ার অবতার বললে ভালো হতো, বিষ্ণুর অবতার কেন বললে? এই প্রসঙ্গটা এমনি মাস্টারমশাই দিয়েছেন কোনো মন্তব্য ছাড়া, ওই ডাক্তারবাবুর ওই অবতার তত্ত্ব নিতে অসুবিধে সেইখান থেকে। ডাক্তার মণিকে হেদুয়ার চৌমাথায় নামাইয়া দিলেন, ওইখান থেকে মাস্টারমশাই তার বাড়িতে যাবেন। এই যে মাস্টারমশাইকে ওখানে নামিয়ে দিলেন, কথামৃতকার মাস্টারমশাইকে ওখানে নামিয়েছেন। এবার ডাক্তারবাবুর সঙ্গে কথাবার্তা শেষ হয়ে গেছে, আমরাও এই অবসরে এইখানটিতে আজকে থামবো। তারপর কিন্তু এই দিনের প্রসঙ্গ চলবে, শ্যামপুকুর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রসঙ্গ, এইসব চলবে, যেগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 939 পৃষ্ঠায়, রয়েছি 23শে অক্টোবর 1885-তে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে, শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। আর শেষ করতে করতে ভাবছি যে আজকে আমরা যা পেলাম তার মধ্যে দেখলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রথমে স্মরণ করছিলেন যে আগের দিন তিনি কি বলেছেন, তুহু তুহু বলেছেন, এইগুলো আনন্দের সঙ্গে স্মরণ করছিলেন। ছোট নরেন বললেন যে কালকের বাঁকা কাঁটার কথাটি বেশ জ্ঞানাগ্নিতে জ্বালিয়ে দেওয়া। তখন শ্রীরামকৃষ্ণ বললেন যে তার সাক্ষাৎ ওই রকম অবস্থা হতো, কুঠির পেছন দিয়ে যেতে যেতে গায়ে যেন হোমাগ্নি জ্বলে গেল। আর শ্রীযুক্ত পদ্মলোচনের কথা বললেন যে তিনি বলেছিলেন যে তোমার অবস্থা সভা করে লোকদের বলবো। ডাক্তারবাবুর কাছে গেলেন মাস্টারমশাই ঠাকুরের সংবাদ নিয়ে, এটি আমরা তারপরে পেলাম। ডাক্তারবাবু নিজে একটুখানি বললেন যে তিনি তুহু তুহুর কথায় কিরম বলেছেন যে তেমনি ধনুরির হাতে পড়তে হয়। আর মাস্টারমশাই বললেন ঠাকুর যে ভক্তির কথা বলেছেন এবং ভক্তি জ্ঞানের সমন্বয়ের কথা কিরকম বলেছেন সেটি বললেন। ঠাকুরের যে বালকবৎ ভাব সেটির কথা মাস্টারমশাই উল্লেখ করলেন, তার অদ্ভুত পর্যবেক্ষণ শক্তির কথা ডাক্তারবাবুর সঙ্গে শেয়ার করলেন। আর ডাক্তারবাবু বললেন যে ওই অবতারের প্রসঙ্গটা তার পছন্দ নয়, সেইটা তিনি বললেন। তো সেখানে মাস্টারমশাই আবারও বললেন যে ঠাকুর বলেছিলেন যে ওই বাড়ি পড়ে যাওয়ার কথা খবরের কাগজে লেখা নাই, অতএব ও বিশ্বাস করা যাবে না, এটি একজন এরকম বলেছিলেন। সেটা শুনে ডাক্তারবাবু আবার চুপ করে গেলেন। এই রকম প্রসঙ্গ হতে হতে আমরা দেখলাম যে মাস্টারমশাইকে নিয়ে ডাক্তারবাবু গাড়িতে উঠে তারপর আবার তাকে হেদুয়ার চৌমাথায় নামিয়ে দিলেন। এইসব প্রসঙ্গ শুনতে শুনতেই আমরা ভাবছি আজকের অনুষ্ঠান সমাপন করতে করতে
যে শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব অবস্থান, যেখানে তিনি অনেক রোগ যন্ত্রণার মধ্যেও ওই প্রসন্ন বদনে অবস্থান করছেন। রোগ যন্ত্রণা যেখানে গৌণ হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে যে এই রকম সব মানুষজন তার সংস্পর্শে খুব আসছেন। এই যে ডাক্তার সরকার তার চিকিৎসা করতে আসছেন, আর শ্রীরামকৃষ্ণ তাকে যা বলছেন ডাক্তারবাবু সেগুলি ভাবছেন। এর আগে আমরা একদিন দেখেছি যে ডাক্তারবাবু বলছেন যে ইনি লেখাপড়া করেননি, তাই এর কথাগুলো এত তার মধ্যে জোর আছে বলে ফ্যারাডের উল্লেখ করেছেন সমান্তরাল উদাহরণ হিসেবে। তো এই যে ফ্যারাডে প্রকৃতিকে দর্শন করেছিলেন, শ্রীরামকৃষ্ণ সেই রকম ওই আধ্যাত্মিকতার মধ্যেই রয়েছেন, সেটি দর্শন করেছেন। এই ভঙ্গিতে ডাক্তারবাবু যে বলেছেন, আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের এই অসুখকে অবলম্বন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আরো আরো মানুষকে যেন এই অদ্ভুত আধ্যাত্মিকতার বৃত্তের মধ্যে টেনে নিয়ে আসছেন। ডাক্তার সরকারের পরবর্তী জীবনে দেখা যায় যে একটা অদ্ভুত রকমের ভাব আছে। একেবারে যে তিনি ভক্তে পরিণত হচ্ছেন বাহ্যত তা নয়, আবার তিনি সুন্দর গান লিখেছেন, সেই গানের মধ্যে পরম তত্ত্বের কথা আছে। ডাক্তার সরকার গান লিখছেন, তো এই যে তার ভেতরের পরিবর্তন যে কিরকম কি হয়েছে তার পুরো সংবাদ তো আমরা পাবো না, কিন্তু দেখা যায়, বোঝা যায় যে একটা বিবর্তন আছে, একটা রূপান্তর আছে, একটা অবস্থার পরিবর্তন আছে। ডাক্তার সরকার শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে গেছেন বটে, কিন্তু শ্রীরামকৃষ্ণ উত্তম বৈদ্যের মতো ডাক্তার সরকারের চিকিৎসা করছেন তাঁরই মঙ্গলের জন্যে, সেটা একেবারে পরিষ্কার বোঝা যায়। এবং ডাক্তার সরকার, যেটা আমরা আগে স্মরণ করছিলাম, যে ঠাকুরের কাছে গিয়ে নিজের পেশা ভুলে বসে আছেন, আবার মানে রুগী দেখার কথা সাময়িকভাবে বিস্মৃত হয়ে বসে আছেন, আবার বাড়িতেও যখন থাকছেন তখন ঠাকুরের কথা ভাবছেন। মাস্টারমশাই যেই গেছেন তখন সব ওই সমস্ত কথা হচ্ছে। এখানে কি রোগ ভোগের কথা এগুলো পেলাম আমরা? নিশ্চয়ই অসুখের কথা ছিল, কিন্তু তাছাড়াও ওই ঠাকুরকে ভাবছেন এবং তার সম্পর্কে কৌতূহল নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করছেন। এই যে কে কার চিকিৎসা করছেন, হ্যাঁ, ডাক্তার সরকার শারীরিকভাবে শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করছেন, আর শ্রীরামকৃষ্ণ মানসিকভাবে আধ্যাত্মিকভাবে ডাক্তার সরকারের চিকিৎসা করছেন, দীর্ঘস্থায়ী কল্যাণ মঙ্গল করছেন। এই অপূর্ব সংবাদটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য থেকে প্রচ্ছন্নভাবে যে রকমভাবে আমাদের কাছে উদ্ভাসিত হচ্ছে, সেই স্মৃতি বহন করতে করতে শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আমাদের প্রণতি নিবেদন করতে করতে আজকের অনুষ্ঠানের সমাপন। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।